আনিসুল হক সালমান এফ রহমান 10 দিনের রিমান্ডে, সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক প্রতিমন্ত্রী পলক গ্রেফতার। শেখ হাসিনার বিরুদ্ধে আরও এক মামলা। জুলাই হত্যাকাণ্ডের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, জানালেন আইন উপদেষ্টা। শেখ হাসিনা দ্রুত শাস্তির দাবিতে রাজধানীতে ছাত্র জনতার মিছিল। বিপ্লব নয়ের সাথে সক্রিয় দেশি বিদেশি চক্র, অভিযোগ মির্জা ফখরুলের। আবু সাইদের পরিবারের সাথে সাক্ষাৎ, শেখ হাসিনার বিচারের দাবিতে বিএনপির বিক্ষোভ। শেখ হাসিনার মন্তব্যে ভারতের সঙ্গে সম্পর্কে নেতিবাচক প্রভাবের শঙ্কা পররাষ্ট্র উপদেষ্টার। সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন ও ইইউ। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। পদত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং আইনমন্ত্রী আনিসুল হককে নিউ মার্কেট থানায় দায়ের করা মামলায় 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বুধবার সন্ধ্যায় তাদের আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদের আদালত এ আদেশ দেন। সাবেক শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হককে কড়া নিরাপত্তায় সন্ধ্যা 6:30টার দিকে আদালতে হাজির করা হয়। এ সময় আনিসুল হক ও সালমান এফ রহমানের বিচার চেয়ে ঢাকার সিএমএম আদালত চত্বরে সংক্ষুব্ধ আইনজীবীরা বিক্ষোভ করেন। পুলিশের পাশাপাশি সেনা ও বিজিবি সদস্যরা আদালতে অবস্থান নেন। আদালতে পুলিশ 10 দিনের রিমান্ডের আবেদন জানায়। আসামি পক্ষের কোনো আইনজীবী না থাকায় আদালত বাদীর আইনজীবীর শুনানি শেষে 10 দিনের রিমান্ড মঞ্জুর করে। এই অভ্যুত্থানে প্রতিনিয়ত এই আসামিদ্বয় জাতীয় টেলিভিশনের মাধ্যমে জাতির সামনে এসে এবং তাদের এই আন্দোলনকে স্তম্ভিত করার জন্য তারা উদ্দেশ্যমূলক বক্তব্য রেখেছে। এই উস্কানিমূলক বক্তব্যের কারণে শত শত মানুষকে হত্যা করা হয়েছে। আমরা 10 দিন রিমান্ড চেয়েছে, 10 দিন রিমান্ড মঞ্জুর করা হয়েছে। আমরা মনে করছি যে এইটা ন্যায় বিচার দিকে যাচ্ছে। আদালত চত্বরে বিক্ষোভকারী সংক্ষুব্ধ আইনজীবীরা আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এই সমস্ত দুর্নীতিবাজ এবং কালো টাকার মালিক জনগণকে শোষিত করে বাংলাদেশটাকে অর্থনৈতিক শূন্য করে দিয়েছে। আমরা ন্যায় বিচার চাই এবং যারা জীবন দিয়েছে তাদের বিনিময়ে বাংলাদেশ শাসিত হয়ে যে গণহত্যা ঘটেছে সমগ্র সরকারের যারা আছে সকলের বিচার চাই, প্রত্যেক আইনের আওতায় আনতে হবে। এই রায়ের আদেশ এবং সমস্ত হত্যাকারীদের বিচার হওয়ার আগ পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। সাবেক মন্ত্রী আনিসুল হক ও উপদেষ্টা সালমান এফ রহমানকে বুধবার প্রথম আদালতে হাজির করার মাধ্যমে শেখ হাসিনা সরকারের শীর্ষ 2 ব্যক্তিকে বিচারের মুখোমুখি দাঁড় করানো হলো। গেলমান শফি, বাংলা ভিশন, ঢাকা। 12তম জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের খিলক্ষেত থানাধীন নিকুঞ্জের আবাসিক এলাকায় আত্মগোপনে থাকা অবস্থায় আটক হন ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত। তাদেরকে পল্টন থানার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে বলেও জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ডিএমপি। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানায় ডিএমপি। গুমের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 5 জনের বিরুদ্ধে অপহরণ মামলা হয়েছে। মামলার অন্য আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইজিপি শহীদুল হক, সাবেক র্যাব ডিজি বেনজির আহমেদ ও বাহিনীটির অজ্ঞাত 25 সদস্য। 2015 সালের রাজধানীর উত্তরা থেকে গুম করার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 5 জনের বিরুদ্ধে গতকাল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমো চৌধুরীর আদালতে মামলার আবেদন করেন ভুক্তভোগী সুপ্রিম কোর্টের আইনজীবী সোহেল রানা। উত্তরার পশ্চিম থানাকে আবেদনটি এজাহার হিসেবে নেয়ার নির্দেশ দিয়েছে সিএমএম আদালত। এদিকে মিরপুর 10 নম্বরে আন্দোলনকারী শিক্ষার্থী ফয়জুল ইসলাম রাজন হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ 24 জনকে আসামি করে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে হত্যা মামলা দায়ের করা হয়েছে। কাফরুল থানাকে এফআইআর নেয়ার নির্দেশ দিয়েছে আদালত। দর্শক, এই মুহূর্তে ধানমন্ডির 32 নম্বরে আছেন সহকর্মী মুহিবুল্লাহ মুহিব। সরাসরি কথা বলছি তার সাথে। মুহিব, ধানমন্ডি এলাকার পরিস্থিতি আমাদের জানাবেন।
আইরিন, আমি এই মুহূর্তে রয়েছি ধানমন্ডি 32-এ। আপনি আমার পেছনের যে অবস্থা আপনি দেখলে নিশ্চয়ই অনুধাবন করবেন যে এখানে কিন্তু ছাত্র জনতার দখলে রয়েছে রাজপথ। যদিও 15ই আগস্ট ঘিরে আওয়ামী লীগ নেতাকর্মীদের কর্মসূচি ছিল যে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে তারা শ্রদ্ধা নিবেদন করবে, কিন্তু আসলে ছাত্র জনতার দখলে যেহেতু রাজপথটি রয়েছে, যে কারণেই কোনো নেতাকর্মী কিন্তু এখানে ঢুকতে পারছেন না বা কেউ আসতেও পারছেন না। আমরা কিন্তু সকাল থেকে এখানে রয়েছি, কোনো ধরনের আওয়ামী লীগের কোনো তৎপরতা আমাদের চোখে পড়েনি। যারাও দু একজন এসেছেন তাদেরকে কিন্তু বিভিন্নভাবে ফিরিয়ে দেওয়া হচ্ছে। এখানের বিক্ষুব্ধ ছাত্র জনতা যেটি বলছেন যে গত 15 বছর ধরে মূলত শাসনের নামে যে শোষণ হয়েছে, শাসনের নামে যে সাধারণ মানুষের উপরে বিভিন্ন রাজনৈতিক দলের উপরে যে অত্যাচার নির্যাতন হয়েছে, সবশেষ ছাত্র আন্দোলনে আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে নির্বিচারে যে গুলি চালানো হয়েছে এবং যে প্রায় 5 শতাধিক মানুষ যেভাবে হত্যা করা হয়েছে, সেই হত্যার বিচার না হওয়া পর্যন্ত মূলত তারা এই দিবসটিকে পালন করতে দিবেন না বলেই তারা বলছেন। এবং একই সঙ্গে বলছেন যে একটি নির্দিষ্ট পরিবারের জন্য এই শোক দিবস হতে পারে না। যদি কেউ এখানে যদি শোক দিবস হয়, সেটি ছাত্র জনতা হত্যার দায়ে একটি জাতীয় শোক দিবস হতে পারে। তো এইখানে কিন্তু আমরা মাঝে মাঝেই দেখছি ছোটখাটো সংঘর্ষের ঘটনাও দেখছি, বিশেষ করে যাদেরকে মনে হচ্ছে যে এই 32-এ শ্রদ্ধা নিবেদনের জন্য এসেছেন, তাদেরকে মূলত ফেরাতে গিয়ে উত্তেজিত জনতা তাদেরকে কিছুটা মারমুখী হয়ে উঠছেন। তো এই ছিল আমার কাছে ধানমন্ডি 32 থেকে আসলে সার্বিক চিত্র। আইরিন, ধন্যবাদ মুহিব। জুলাই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি জানান, ছাত্র জনতার আন্দোলনের সময় করা মামলা 31 আগস্টের মধ্যে প্রত্যাহার করা হবে। রিপোর্ট রিশান নাসরুল্লাহর। অন্তর্বর্তীকালীন সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের অগ্রগতি জানাতে বুধবার সচিবালয়ে সংবাদ সম্মেলন করেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। প্রথমে আমি বলি, আইন উপদেষ্টা জানান, গণহত্যা ও গুলিবর্ষণের বিষয়ে মামলা হয়েছে। আইন অনুযায়ী এর সঙ্গে জড়িত সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তিদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার করা সম্ভব। জড়িত কেউ বিদেশে পলাতক থাকলে ফিরিয়ে আনার বিষয়টিও পর্যালোচনা করার কথা জানান আইন উপদেষ্টা। আমরা এই বিচারটা করা যায় নাকি সেই ব্যাপারে আমরা বদ্ধপরিকর, এবং এই বিচারের আওতায় সর্বোচ্চ পর্যায়ে, বিগত সরকারের সর্বোচ্চ পর্যায়ে ব্যক্তিদের সংশ্লিষ্টতা খতিয়ে দেখে ওনাদেরও বিচার করা সম্ভব বলে এটা আমরা মনে করছি। ভিকটিম পরিবারের ন্যায় বিচার পাওয়ার সবচেয়ে বড় একটা স্কোপ তৈরি হয়েছে। আমরা বিচারের উদ্যোগ নিব, তারপরে ওইটা হচ্ছে পরের প্রশ্ন, সেটা আমরা খতিয়ে দেখব। উপদেষ্টা বলেন, বিগত সরকারের আমলে অসংখ্য মিথ্যা ও হয়রানিমূলক মামলা করা হয়েছে। জানান, বৈষম্য বিরোধী আন্দোলনের সময় করা সব মামলা চলতি মাসের মধ্যেই প্রত্যাহার করা হবে। এই বৃহস্পতিবারের মধ্যে ঢাকা শহরে যে মিথ্যা এবং হয়রানিমূলক মামলা হয়েছিল সেগুলি প্রত্যাহার সম্পন্ন হবে, এবং ইনশাআল্লাহ 31 আগস্টের মধ্যে সারা দেশে 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত ছাত্র জনতার এই গণ আন্দোলনে জড়িত, এই গণ আন্দোলনের সাথে নেতৃত্ব দেওয়া, এই গণ আন্দোলনে আপনার আত্মদান করা, এই গণ আন্দোলনে অংশগ্রহণ করা মানুষের বিরুদ্ধে যে মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক মামলা হয়েছিল সেগুলি 31 আগস্টের মধ্যে আমরা আশা করছি প্রত্যাহার করা হবে। আদালতের যোগ্য ব্যক্তিদের নিয়োগ দেওয়া হয়েছে দাবি করে আসিফ নজরুল বলেন, আদালতের সব কর্মকর্তাদের সম্পদের হিসাব দিতে হবে। বাংলাদেশের সুপ্রিম কোর্টের সাথে পরামর্শক্রমে সকল বিচার বিভাগীয় কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যদের দেশে বিদেশে অবস্থিত স্থাবর অস্থাবর সম্পত্তির হিসাব বিবরণী আগামী 10 কর্মদিবসের মধ্যে দাখিল করার নির্দেশ দিয়েছি। অধস্তন আদালতে প্লাস্টিক পণ্যের ব্যবহার আমরা নিষিদ্ধ করেছি। রিপ্লেস করতে একটু টাইম লাগবে, বাট অলরেডি নির্দেশনা পৌঁছে গেছে। এছাড়া আপনারা জানেন ওখানে শৌচাগার যে আছে, মাতৃ দুগ্ধদান কেন্দ্র আছে, মহিলা পুরুষদের বিচার প্রার্থীদের জন্য যে জায়গাগুলো আছে, এখানে স্থান সংকট আছে, জনবলের সংকট আছে, বাজেটের সংকট আছে। সাধ্যমতো সবকিছু করার জন্য নির্দেশনা পাঠিয়ে দেওয়া হয়েছে।
বিদ্যুৎ জ্বালানি খাতের বিশেষ আইন বাতিল ও অনিয়ম অনুসন্ধানের প্রধান উপদেষ্টার কাছে সুপারিশ করার কথা জানান আইন উপদেষ্টা। বলেন, আওয়ামী লীগ সরকারের সময় করা নিবর্তনমূলক সব আইন বাতিলে উদ্যোগ নেবে অন্তর্বর্তীকালীন সরকার। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। নির্বিচারে ছাত্র নাগরিকদের উপর গুলি চালিয়ে গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচারের দাবি জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। বাংলাদেশের সাম্প্রদায়িক সহিংসতা নিয়ে মিথ্যাচার করে অস্থিরতা সৃষ্টির ষড়যন্ত্র সফল হবে না বলেও জানান শিক্ষার্থীরা। গতকাল শাহবাগে সমাবেশ শেষে ধানমন্ডি ২৭ নম্বর সড়কে অবস্থান নেন শিক্ষার্থীরা। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট। ছাত্র নাগরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের পতনের পর এবার গণহত্যাকারীদের বিচার দাবিতে সোচ্চার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ছাত্র পেশাজীবী সহ শিশু হত্যার দায়ে সর্বোচ্চ শাস্তির দাবিতে উত্তাল হয় রাজধানীর বিভিন্ন সড়ক। শাহবাগ থেকে এলিফ্যান্ট রোড দিয়ে ছাত্র নাগরিকদের এই বিক্ষোভ মিছিলের গন্তব্য ধানমন্ডির দিকে। এর আগে শাহবাগ মোড়ে একতা বাংলাদেশের ব্যানারে সম্প্রীতি সমাবেশ করে আন্দোলনরত শিক্ষার্থীরা। এই বাংলাদেশে কোনো বিভাজন থাকবে না, এটি নতুন বাংলাদেশ, সংখ্যালঘু ট্যাগ দিয়ে কাউকে ভাগ করতে পারবেন না। আজকের এই বাংলাদেশ থেকে আমরা ঘোষণা করছি, এই বাংলাদেশ আমার, আপনার, সবার। বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করাও। আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ কূপ থেকে আছি, আমরা জুডিশিয়ারি কূপ থেকে আছি, আমরা মিলিটারি কূপ থেকে আছি। আমরা খবর পেয়েছি আগামীকাল 15 আগস্টে আওয়ামী দূষররা, আওয়ামী ফ্যাসিস্ট আবার কূপ করার জন্য রাস্তায় সংগঠিত হবে। প্রিয় ভাইয়েরা, আমরা বলে দিতে চাই, যারা জনগণের অধিকার লুণ্ঠিত করেছে, যারা স্বাধীনতাকে লুণ্ঠিত করেছে, তারা যদি আবার রাস্তায় আসার কোন ধরনের চিন্তা করে, তাহলে ছাত্র জনতা তাদের এই পা ভেঙে দিবে। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, যদি যেখান থেকেই হোক পাল্টা গণ অভ্যুত্থানের চেষ্টা করে থাকেন, তাহলে আপনাদের গায়ে বানা জানাজা পড়ার লোক খুঁজে পাবেন না। এদিকে শাহবাগের সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা সন্ধ্যার পরও অবস্থান করেন ধানমন্ডি ৩২ নম্বর সড়কের মোড়ে। অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিচার দাবি করেন তারা। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। এদিকে গণহত্যার সঙ্গে জড়িত শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাকর্মীদের দ্রুত শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত শহীদ পরিবার ও নিপীড়িত ছাত্র জনতা। বুধবার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আয়োজিত মানববন্ধনে এ দাবি করেন তারা। রিপোর্ট শুভ মাহফুজের। আমি নিজে না খাই থাকতাম, মরে খাওয়াইতাম, এত ভালোবাসতাম আমার ছেলের। আমি এখন আমার ছেলে নাই, এখন আমি কিভাবে আমার দিন কাটে তো বুঝতেই পারেন। বেবি আক্তার একমাত্র সন্তান একাদশ শ্রেণীর শিক্ষার্থী ইমন হোসেন আকাশ গেল 4 আগস্ট মিরপুর 10 নম্বরে পুলিশের গুলিতে নিহত হয়। ছেলেকে হারিয়ে অসহায় এই মা এসেছেন শহীদ মিনারে। 6টায় 10-এ আমার বাবা মারা গেছে, এক বন্ধু খবর পায় যে মারা গেছে। বেবি আক্তারের মতো প্রিয় সন্তানকে হারিয়ে শহীদ মিনারে এসেছেন বিপিডিসির কর্মকর্তা মোহাম্মদ আলম মিয়া। তার সন্তান একাদশ শ্রেণীর শিক্ষার্থী মোহাম্মদ জিহাদ হাসান 5 আগস্ট যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে নিহত হয়। এই পোস্ট পাইছি রাতের 9টার দিকে ফেসবুকের মাধ্যমে দুনিয়া বড় মসজিদে, ওখানে লাশ পাইছি গিয়া। একই শোক ব্যবসায়ী মনিরুজ্জামানেরও। পবিত্র কোরআনের হাফেজ হওয়ার আগেই যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে প্রাণ হারায় তার 14 বছরের ছেলে আব্দুল্লাহ। আম্মুর নম্বরে ফোন আসছে, আমি কথা বলছি, কথা বলার পরে বলতেছে আপনার ছেলে অনেক গুরুতর অসুস্থ, আপনি তাড়াতাড়ি অনাবিল হাসপাতালে চলে আসেন। আমি 5 থেকে 10 মিনিটের মধ্যে তাড়াতাড়ি বের হয়ে রওনা হয়েছি। বাসার নিচে নাইমা ফোন দিছি যে এখন কি অবস্থা, বলতেছে ভাই আপনার ছেলে সেন্সলেস হয়ে গেছে, আমরা ঢাকা মেডিকেলে এমার্জেন্সি পাঠিয়ে দিয়েছি, আপনি আর এখানে আসেন না, ঢাকা মেডিকেলে চলে যান এমার্জেন্সিতে।
মোহাম্মদ ইউসুফও মেয়ে হাফসা বুশরাকে নিয়ে এসেছেন ছেলে ইয়াসির সরকারের হত্যার বিচারের দাবিতে। আদমজী ক্যান্টনমেন্ট কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ইয়াসির সরকারও ৫ আগস্ট যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে শহীদ হয়। যাত্রাবাড়ি থানার পুলিশ এসে প্রায় ১-১৫০ পুলিশ রাস্তায় নেমে এলোপাথারিভাবে গুলি চালাইছিল। এই গুলিতে আমার ছেলে শহীদ হন। আমার আম্মু প্রতিদিনই কান্না করে আমার ভাইয়ের জন্য। ঘরের প্রতিটা কোণায় আমার ভাইয়ের স্মৃতি। এখন আসলে আমরা চাই যেন এটা যেন সুষ্ঠু তদন্ত হোক, সুষ্ঠু বিচার হোক। এভাবে শত শত শহীদদের স্বজনরা আসেন কেন্দ্রীয় শহীদ মিনারে। আমরা যদি না জানি কেমনে এই স্বৈরাচার বিদায় হবে, সে আন্দোলন করতে করতে পুলিশের গুলিতে সে নিহত হলো। মা, আমি মিছিলে যাচ্ছি, আমি নিজেকে আর আটকিয়ে রাখতে পারলাম না। সরি আব্বুজান। ও আমাকে আব্বুজান বলে সবসময় ডাকতো। তোমার কথা অমান্য করে বের হলাম, স্বার্থপরের মতো ঘরে বসে থাকতে পারলাম না। ৪ তারিখে বিকালবেলা আন্দোলনে গেছে, ঘন্টা ২-১ পরেই খবর আসছে যে গুলি খাইছে। বাবা তো প্রতিনিয়ত কবরে যে শুধু কান্না করে ভেঙে পড়তেছে। উনি শুধু একটা চিৎকারই দেয়, আমার জুয়েল। মায়ের জানালা ধরে বসে থাকে, বলে আমার ছেলে তো আমাকে ডাকবে, মা গেট খুলো। মানববন্ধনে অংশ নেন শিক্ষক, মানবাধিকার কর্মী, আইনজীবী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। গণহত্যার সাথে জড়িতদের দ্রুত বিচারের দাবি জানান তারা। জুলাই শেষ থেকে আগস্ট মাসের ৫ তারিখ পর্যন্ত এবং তার পরবর্তীতেও যে মানুষগুলো স্বৈরাচার সরকারের গুলিতে নিহত হয়েছেন, আহত হয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন, এই প্রত্যেকটি ঘটনার একটা সুষ্ঠু তদন্ত এবং বিচার চাই। ওই জিয়াউল হাসান তার নেতা, তার যে টিম বানানো হয়েছিল, তাদের কর্তৃত্ব আছে, ভেঙে দেন। কোথায় কোথায় এগুলো আছে সব ভেঙে দেন। জনগণের জন্য গণতন্ত্রের পথ সব দিক থেকেই উন্মুক্ত করবার ব্যবস্থা করেন। মানববন্ধন থেকে শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার দাবির পাশাপাশি গণহত্যার সাথে জড়িতদের বিচারের আওতায় আনার জন্য ৭ দফা দাবি জানানো হয়। গণহত্যার হুকুমদাতা শেখ হাসিনাকে অতি দ্রুত দেশে এনে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে বিচার করতে হবে। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করেছেন ব্যবসায়ী নেতারা। বুধবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ব্যবসায়ী নেতাদের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এ সময় বর্তমান পরিস্থিতিতে ব্যবসায়ী নেতাদের মতামত শুনেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দেশের প্রথম শহীদ রংপুরের আবু সাইদের পরিবারের সাথে গতকাল সাক্ষাৎ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, আবু সাইদ সহ সকল শহীদের আত্মদান তখনই সার্থক হবে যখন দেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হবে। রংপুর থেকে জুয়েল আহমদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শাহনওয়াজ জনি। বিএনপি নেতাদের আগমন উপলক্ষে বুধবার সকাল থেকে শহীদ আবু সাইদের বাড়িতে হাজারো মানুষের ঢল নামে। পীরগঞ্জের বাবনপুরে বৈষম্য বিরোধী আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের কবর জিয়ারত করেন বিএনপি মহাসচিব। আশ্বাস দেন সাইদ হত্যা বিচারের। বলেন, দেশে গণতন্ত্র ফিরে না আসা পর্যন্ত সার্থক হবে না শহীদ আবু সাইদের মৃত্যু। সুশাসন প্রতিষ্ঠা ও সুষ্ঠু নির্বাচনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করার আহ্বান তার। শহীদদের আত্মত্যাগ তখনই সফল হবে যদি আমরা সেই ফ্যাসিবাদের সমস্ত ষড়যন্ত্রকে রুখে দিয়ে সত্যিকার অর্থেই বাংলাদেশকে একটা স্বাধীন মুক্ত রাষ্ট্রে পরিণত করতে পারি এবং এখানে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করতে পারি, মানুষের অধিকারকে পুনঃপ্রতিষ্ঠা করতে পারি। আমি জনগণকে আহ্বান জানাবো যে কোনো চক্রান্তের মধ্যে পা না দিয়ে সকলের একটি লক্ষ্য থাকা উচিত, এই ইন্টারিম গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করে একটি নির্বাচনের দিকে যাওয়ার ব্যাপারে আমরা সবাই একসাথে কাজ করব। স্বজনরা হত্যার সাথে জড়িতদের বিচার দাবি করেন। আমি কিছু চাই না, বিচার চাই। তাই হলো হত্যা করেছে, হাসিনা হত্যা করছে, বড় আলু হত্যা করছে, তার বিচার চাই। এই পর্যন্ত সবার কাছে শুধু বিচারে চাইতেছি, আসলে কিন্তু
বাস্তবে আমরা কারো কাছে কিন্তু এটার এখনো বিচার পাইলাম না। আমার ভাই এক যে ক্যাম্পাসে ঢুকে যে ছাত্রলীগের সভাপতি পমেল বড়ুয়া চর থাপ্পড় মারছে, গলা চিপে ধরছে, তারও আমরা ফাঁসি। এদিকে বিকেলে স্থানীয় জাফরপাড়া মাদ্রাসা মাঠে সম্প্রীতি সমাবেশে অংশ নেন বিএনপি মহাসচিব। এর আগে বুধবার সকালে ঠাকুরগাঁয়ের কালীবাড়িতে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপি মহাসচিব। বলেন, ঠাকুরগাঁয়ে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের খবর সম্পূর্ণ গুজব ও সাজানো। 5 তারিখের পরে এখন পর্যন্ত এমন কোনো ইনসিডেন্ট হয়নি। ইনসিডেন্টের জন্য এখানে আপনার সংখ্যালঘু নির্যাতন হচ্ছে এই ধরনের কথা বলা যাবে, কিন্তু একটা চক্র পরিকল্পিতভাবে এবং পতিত যে সরকার, পতিত যে আপনার শাসক গোষ্ঠী, তাদের লোকেরা পরিকল্পিতভাবে এখানে আমরা বিভিন্ন ঘটনার নাটক সাজিয়ে তারা এটাকে প্রচার করছে। পরে নীলফামারীর সৈয়দপুরে জেলা বিএনপির কার্যালয়ে কর্মী সভায় যোগ দেন বিএনপি মহাসচিব। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় দলীয় নেতা কর্মীদের আহ্বান জানান তিনি। খুনি পরাজিত শেখ হাসিনা দিল্লিতে গিয়ে বসে নতুন করে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। আজকে আমাদের দায়িত্ব হচ্ছে একটা সচেতন রাজনৈতিক দল হিসেবে প্রগতিবাদী, প্রগতিশীল একটা উদারপন্থী রাজনৈতিক দল হিসেবে দায়িত্ব হচ্ছে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি 100% রক্ষা করা। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, পীরগঞ্জ, রংপুর। কোন দিবসকে কেন্দ্র করে আওয়ামী লীগের কেউ দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে কঠোরভাবে প্রতিহত করা হবে বলে ঘোষণা দিয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। শেখ হাসিনা সরকারের গণহত্যা ও তাদের বিচারের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার দুপুরে রাজধানীর সদরঘাট এলাকায় বিক্ষোভ মিছিল করে বিএনপির নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। স্থানীয় নেতাকর্মী ও ব্যবসায়ীদের নিয়ে বিক্ষোভ মিছিলটি সদরঘাটের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। মিছিল পূর্ব সংক্ষিপ্ত জামায়াতের ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, স্বৈরাচারী হাসিনা পালিয়ে যাবার পর তার দুর্নীতিবাদ ছেলে বিদেশে বসে দেশে কিভাবে নৈরাজ্য, অস্থিতিশীল পরিস্থিতি ও সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানো যায় তার ষড়যন্ত্র করছে। উপস্থিত ব্যবসায়ীদের নির্ভয়ে ব্যবসা বাণিজ্য চালিয়ে যাওয়ার আশ্বাস দিয়ে তিনি বিএনপি নেতাকর্মীদের ব্যবসায়ীদের পাশে থাকার আহ্বান জানান। কোন দলীয় পরিচয়ে কেউ এসে চাঁদাবাজি করলে সবাই মিলে তা রুখে দেওয়ার পরামর্শ দেন তিনি। আগামী কোন দিবসকে ঘেরাও কেন্দ্র করে যদি আওয়ামী সন্ত্রাসীরা কোন ধরনের বিশৃঙ্খলা, নৈরাজ্য চালানোর চেষ্টা করে, সকলে মিলে তাদেরকে প্রতিহত করতে হবে। আমরা দ্রুততম সময়ে বাংলাদেশের স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে চাই, বাংলাদেশের শান্তি শৃঙ্খলা আবার বজায় রাখতে চাই। এই যে পরাজিত শক্তি, এই ফ্যাসিস্ট হাসিনা এবং তার দুর্নীতিবাজ পুত্র জয় বিদেশে বসে চক্রান্ত করছে বাংলাদেশের মাটিতে আবারও একটি বিশৃঙ্খলা, ফ্যাসাদ তৈরি করে সেটার সুযোগ নিয়ে এই ছাত্র জনতার অভ্যুত্থান সেটিকে ব্যর্থ করে দিতে পারে কিনা সেই অপচেষ্টায়, সেই কুচক্রান্তে লিপ্ত হয়েছে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমরা এটাকে মোকাবেলা করার জন্য সর্বাত্মকভাবে মাঠে থাকব। অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কাজ চালিয়ে যেতে চায় দিল্লি, জানিয়েছেন ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা। এদিকে সৌদি রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলান জানিয়েছেন, শেখ হাসিনা সৌদি আরবে আশ্রয় চাওয়ার কোনো তথ্য নেই তার কাছে। এছাড়া যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে চায়। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে দেখা করতে গতকাল তার দফতরে যান ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা ও ব্রিটিশ হাই কমিশনার সারা কুক। আলোচনা শেষে প্রণয় ভার্মা জানান, অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কাজ চালিয়ে যেতে চায় তার দেশ। ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রসঙ্গে সুনির্দিষ্ট কোনো আলাপ হয়নি বলেও জানান তিনি। ব্রিটিশ হাই কমিশনার সারা কুক জানান, শান্তি শৃঙ্খলা, জবাবদিহিতা ও গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে অন্তর্বর্তী সরকারকে সর্বাত্মক সহায়তা করবে যুক্তরাজ্য। পরে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করেন সৌদি রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলান। জানান, বাংলাদেশি কর্মীদের ভিসা দেওয়া শুরু করেছে সৌদি দূতাবাস। প্রত্যাশা, বাংলাদেশে দ্রুতই শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসবে। দুদেশের মধ্যে ঐতিহাসিক সম্পর্কের কথা স্মরণ করিয়ে দিয়ে রাষ্ট্রদূত বলেন, সৌদি আরব অন্তর্বর্তী সরকারকে সহায়তা করবে। সংস্কারের নামে ঘষা মাজা না করে নতুন বাংলাদেশ গড়তে নতুন করে সংবিধান লেখার আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা। বুধবার সকালে রাজধানীর একটি হোটেলে অন্তর্বর্তীকালীন সরকারের চ্যালেঞ্জ ও করণীয় বিষয়ে নাগরিক ভাবনা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। অনুষ্ঠানে সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক ড বদিউল আলম মজুমদার বলেন, শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর সেই সরকারের সুবিধাভোগী কারা এখন সেনাবাহিনীর হেফাজতে আছেন তাদের
তালিকা প্রকাশ করতে হবে। স্থানীয় সরকার বিশেষজ্ঞ ডক্টর তোফায়েল আহমেদ বলেন, এখন যেসব সচিব সরকারে আছেন তাদের প্রায় সবাই তেল মলম ঘি দিয়ে সে জায়গায় গেছেন, তাদেরকে অবিলম্বে সরাতে হবে। বেসিসের সাবেক সভাপতি ফাহিম মাস্টুর বলেন, গত 10 বছরে সাধারণ নাগরিক হিসেবে মুক্তভাবে কথা বলা যায়নি, ফোনে আড়ে পাতা হয়েছে। তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে অগ্রাধিকার ঠিক করে কাজ করার আহ্বান জানান। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেকবার জানিয়ে। আনিসুল হক সালমান, এফ রহমান 10 দিনের রিমান্ডে, সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক প্রতিমন্ত্রী পলক গ্রেফতার, শেখ হাসিনার বিরুদ্ধে আরও এক মামলা। জুলাই হত্যাকাণ্ডের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, জানালেন আইন উপদেষ্টা। শেখ হাসিনা দ্রুত শাস্তির দাবিতে রাজধানীতে ছাত্র জনতার মিছিল। বিপ্লব প্রাসাদে সক্রিয় দেশি বিদেশি চক্র, অভিযোগ মির্জা ফখরুলের। আবু সাইদের পরিবারের সাথে সাক্ষাৎ, শেখ হাসিনার বিচারের দাবিতে বিএনপির বিক্ষোভ। শেখ হাসিনার মন্তব্যে ভারতের সঙ্গে সম্পর্কে নেতিবাচক প্রভাবের শঙ্কা পররাষ্ট্র উপদেষ্টার, সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন ও ইইউ। দর্শক, ছিল এখনকার মতো, পরের সংবাদ সকাল 10টায়। এর আগে রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।